আজ ১৩ই সেপ্টেম্বর। আবার ৭১-এর সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূসের চিঠি। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন প্রফেসর ইউনূসের একটি পত্র তার হাতে তুলে দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা এ পত্রে ইউনূস পাকিস্তানে নজিরবিহীন বন্যায় সেদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ প্র- এ পত্রে প্রফেসর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, এ কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ধর্ম উপদেষ্টা ও প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে। গাজীপুরে চোর সন্দেহে আটকের পর পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু। গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে আটক হওয়ার ৭ ঘন্টা পর পুলিশ হেফাজতে রনি মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল বেলা ২টার দিকে টঙ্গীর বড়দেওয়া এলাকা থেকে স্থানীয় লোকজন রনি মিয়াকে আটক করে টঙ্গীর পশ্চিম থানায় সোপর্দ করে। রনি টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে টঙ্গীর বড়দেওয়া পরানমূলের টেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পেশায় ছিলেন নির্মাণ শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে রনি মিয়ার বিরুদ্ধে একটি সাবমার্সিবল পাম্প ও কিছু পাইপ চুরি করার অভিযোগ ওঠে। এসব জিনিস সহ তাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। সাতক্ষীরায় শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ কিশোরকে আটক করেছে পুলিশ। অসুস্থ শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির মা জানান, গতকাল বিকেল ৪:৩০টার দিকে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী ৩ কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। এরপর তারা একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করতে থাকে। পরে পাশের বাড়িতে গিয়ে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে ওই ৩ কিশোর পালিয়ে যায়। তিনি মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন। কালীগঞ্জ থানা থেকে শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের সিনিয়র নার্স আব্দুল ওয়াজেদ বলেন, শিশুটিকে গতকাল রাত ৯:৩০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। শতকরা ২৯% তরুণ স্নাতক বেকার, বেশি ঢাকা বিভাগে। বাংলাদেশে শিক্ষিত তরুণদের বড় অংশ ডিগ্রি নিয়েও বেকার হয়ে আছে। কর্মবাজারে নিরক্ষর শ্রমিকের সংখ্যা ১,৩০,০০,০০০। অন্যদিকে স্নাতক ডিগ্রিধারী প্রতি ৩ জনের ১ জন চাকরি পাচ্ছেন না। পরিসংখ্যান বলছে, বাংলাদেশ ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপে উঠে এসেছে এই চিত্র। গতকাল তা বিবিএস এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিশেষজ্ঞরা বলেন, এই চিত্র শুধু বেকারত্ব নয়, বরং কর্মসংস্থানের কাঠামো, বৈষম্য ও ভবিষ্যৎ সংকটের সংকেত। জরিপ বলছে, বেকার স্নাতক ও সদ্য বেকার বাড়ছে উদ্বেগজনক হারে। জরিপে দেখা যায়, দেশে মোট কর্মে নিয়োজিত জনসংখ্যা ৬৯.09 মিলিয়ন। এর মধ্যে স্বাক্ষর ৫৬.৭ মিলিয়ন হলেও নিরক্ষর ১৩.০২ মিলিয়ন, অর্থাৎ প্রায় ১,৩০,০০,০০০ মানুষ। চট্টগ্রামে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ
7 দফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন ৩০ ঘন্টা অতিক্রম করেছে। প্রশাসনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা জানিয়েছেন দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। অনশন চলাকালে অন্তত 4 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদের একজনকে স্যালাইন দিতে হয়েছে। বুধবার 10 সেপ্টেম্বর দুপুরে অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে বাম সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের শুরু হওয়া এ কর্মসূচিতে এখন পর্যন্ত 9 শিক্ষার্থী যোগ দিয়েছেন। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর রাত 8টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা তা নাকচ করে দেন। প্রশাসন জানিয়েছিল রোববার বিকেলে আলোচনায় বসতে চায় তারা, কিন্তু শিক্ষার্থীরা অনড় অবস্থানে থাকেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রক্টরিয়াল বডির পদত্যাগ, গ্রামবাসীর সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসার নিশ্চয়তা, নিরাপদ আবাসনের ব্যবস্থা, হামলার ভিডিও প্রকাশকারীদের নিরাপত্তা, প্রকৃত অপরাধীদের বিচার, অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন ও সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন। কক্সবাজারে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচটি দর্শকদের তাণ্ডবে পণ্ড হয়ে গেছে। এতে ইট পাটকেল নিক্ষেপ, ছোটাছুটিতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অন্তত 30 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে স্টেডিয়ামের মূল ভবন, গ্যালারি সহ সবকিছু। দর্শকদের অভিযোগ, ধারণ ক্ষমতার অতিরিক্ত 6 গুণ টিকিট বিক্রি করা হয়েছে অতিরিক্ত মূল্যে। দর্শকদের বসার স্থান না থাকায় বিশৃঙ্খলার সূত্রপাত হয়। কক্সবাজার বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে গত 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ছিল আজ শুক্রবার 12 সেপ্টেম্বর। গত 1 সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ছিল গতকাল শুক্রবার 12 সেপ্টেম্বর। রামু ও টেকনাফ উপজেলা একাদশের মধ্যে বিকেল 3টায় ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও সকাল 7টা থেকে স্টেডিয়ামে গিয়ে টিকিট সংগ্রহ করা শুরু করেন দর্শকরা। টিকিটের মূল্য 50 টাকা নির্ধারিত থাকলেও দর্শকের উপস্থিতি দেখে ক্রমাগত দাম বাড়তে থাকে। দুপুর 2টা পর্যন্ত আয়োজক কমিটি অতিরিক্ত মূল্যে ধারণ ক্ষমতার 6 গুণ বেশি টিকিট বিক্রি করে দেয়। দর্শকরা জানিয়েছেন 200 টাকা থেকে শুরু করে 1500 টাকায় বিক্রি হয়েছে এক একটি টিকিট। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 5000 হলেও 30,000 টিকিট বিক্রি করা হয়। অতিরিক্ত দর্শকরা গ্যালারিতে বসার স্থান না পেয়ে গেট ভেঙে 2:30টার দিকে পুরো মাঠ দখল করে নেন। এ কারণে মাঠে খেলা পরিচালনার সুযোগ না হওয়ায় আয়োজক সহ পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু দফায় দফায় চেষ্টা করেও তা সম্ভব হয়নি। এর মধ্যে স্টেডিয়ামে প্রবেশে ব্যর্থ দর্শকরা স্টেডিয়ামের বাইরে থেকে ভবনে ভাঙচুর শুরু করেন। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেলা 5টা 15 মিনিটের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে দর্শকদেরকে সেখান থেকে বের করে দিতে সমর্থ হয়। এরপর মাঠে খেলা পরিচালনার প্রস্তুতি নিলেও গ্যালারির দর্শক ও বাইরের দর্শকরা একযোগে হামলা করে গ্যালারি, মাঠ, প্রেস বক্স সহ সবকিছুতে। ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত 30 জন আহত হয়েছেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালে 15 জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে 15 জনকে চিকিৎসার তথ্য নিশ্চিত করেছেন জরুরি বিভাগে দায়িত্বশীল চিকিৎসক। ফাইনাল খেলাটি স্থগিত করলেও আয়োজক কমিটি, জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা বাহিনীর কারো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা 6:30 স্টেডিয়ামের একাংশে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সেই আগুন দেখতে পায় সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবার ৭১-এর আজকের সকালের সংবাদ এখানেই শেষ করছি। আপনারা আবার ৭১ পেজটি লাইক, ফলো এবং শেয়ার করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই।